হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব টার্গেট পুলিশ পরীক্ষা 2021 ম্যাথ প্র্যাকটিস সেট সেরা কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যা প্র্যাকটিস সেট নাম্বার 2। তো এই সেটগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, লেডি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই 2021 এক্সাইজ মেন ও কলকাতা পুলিশ 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি ও সেরা কমন বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো আমরা ক্লাস শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট একটু বলে রাখি তোমাদের, যে পুলিশ পরীক্ষার সেরা ব্যাচ কোর্স 2021-এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টার্গেট পুলিশ কনস্টেবল এবং এসআই অধ্যায়ভিত্তিক ক্লাস ও মক টেস্ট যদি তোমরা কেউ করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো আমি শুরু করছি আজকের প্র্যাকটিস সেট 2 এর ফার্স্ট কোশ্চেন। এখানে দেখো একটা লসাগু অঙ্ক রয়েছে, তাই তো লসাগু করতে হবে। কার কার? 12, 16, 20, 24। তো তোমরা কি করো, এর লসাগুটা এইভাবে করো, তাই তো। দেখো 2 দিয়ে করলে 6 হয়, 2 দিয়ে করলে 8 হবে, 2 দিয়ে 10 হবে, 2 দিয়ে 12 হবে। এবার আমরা কি করব, আবার 2 দিয়ে 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, তাই তো। আবার আমরা 2 দিয়ে করব, 3 হবে, 2 হবে, 5 হবে, 3 হবে। এবার আমরা কি করব, এবার 3 দিয়ে করব, 1 হবে, 2 হবে, 5 হবে, 1 হবে। এবার আমরা এর লসাগুটা নির্ণয় করব। তাহলে লসাগু কত হবে? গুণ করতে হয়, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাই তো। 8 দুগুণি 16, 5 16 80, 3 8 24, অর্থাৎ 240 হবে আমার আনসার। এবার বিষয় হচ্ছে আমরা কি পরীক্ষার সময় তাহলে এইভাবে সলভ করব? একদমই নয়। আমি এই মেথডে একদমই এলসিএম করা কাউকে শেখাই না, এটা হচ্ছে বেসিক মেথড। আমি তাহলে কিভাবে করব? আমি তোমাদেরকে দেখে উত্তর বলা শিখিয়ে দেব। দেখো লসাগু বলতে কি লোয়েস্ট কমন, দেখো এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, তাই তো। এবার বিষয় হচ্ছে দেখো লসাগু হবে সেই সংখ্যাটা যাকে কিনা আমরা 12, 16, 20, 24 দ্বারা ভাগ করতে পারবো। তো এখানে আমরা ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়মটা একটু অ্যাপ্লাই করব। এবার দেখো বিভাজ্যতার নিয়ম কি বলেছে, তুমি যে কোনো একটাকে চুজ করো। তো আমি সবার প্রথমে একটু 12কে চুজ করলাম। তো 12 দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা ভাগের নিয়ম হয়তো তোমার মনে নেই, তখন কি করবে, এই 12 দ্বারা ভাগের একটা নিয়ম আছে, যেই সংখ্যাকে আমরা 3 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করতে পারি তাকেই কিন্তু আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এবার দেখো 3 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো, সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যাবে। আর 4 দ্বারা ভাগের নিয়ম কি, শেষে দুটি শূন্য থাকতে পারে অথবা শেষ দুটি সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 দ্বারা ভাগের নিয়মটা অনেক বেশি সহজ, আমি এখানে অ্যাপ্লাই করে দেখাবো 3 দ্বারা ভাগের নিয়ম। তো দেখো 3 দ্বারা কি 280-কে ভাগ করা যায়? দেখো 8 আর 2 10, 10কে তো 3 দ্বারা ভাগ করা যায় না। দেখো 2 আর 2-এ কত হয়? 4 হয়, 4কে তো ভাগ করা যায় না। 4 আর 2-এ কত হয়? 6 হয়। ইয়েস, 6কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। এখানে দেখো 6 আর 2 8, 8কে তো ভাগ করা যায় না। তো আমি দেখলাম যাকে 3 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা আর কি ভাগ করব, তাই না। তাহলে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে আমি বলতে পারি 12 দ্বারা ভাগ যায় না। এখানে একমাত্র অপশান সি দেখো আমরা পেয়েছি, যেটা কিনা 12 দ্বারা ডিভিজিবল। বাকি সংখ্যাগুলো তো 12 দ্বারা ভাগে যায় না, তাহলে আমি আর বাকিগুলো দ্বারা কেন চেক করব? আমার তো অপশান এলিমিনেট করা দরকার। আমি এইভাবে দেখে কিন্তু উত্তর করতে পারি। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি এর উপরে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো পরের কোশ্চেন। 25টি ব্যাগের গড় ওজন হচ্ছে 55 কেজি। তাহলে দেখো 25টা ব্যাগ রয়েছে, তাদের গড় ওজন 55 কেজি। এবার কি বলেছে, একটি ব্যাগের ওজন 56 এর পরিবর্তে 65 হিসেবে ভুল ধরা পড়েছে। বিষয়টা কি দাঁড়ালো, দেখো 25টা ব্যাগ আছে যাদের কিনা গড় ওজন 35 করে। তো এখানে মোট করার দরকার নেই, আমি কিভাবে অল্প সময়ের মধ্যে উত্তর করতে হয় সেটাই এখানে শেখাবো। তাহলে 55 কেজি 25টা ব্যাগের ওজন। এবার কি হয়েছে দেখো, যে একটা ব্যাগের ওজন ওরা 56 লেখার পরিবর্তে ওরা কত লিখে ফেলেছে? 65 লিখে ফেলেছে। তাহলে ঘটনাটা কি হলো, ওরা নাম্বারটা তো বেশি করে ফেলেছে। কত নাম্বার বেশি করে ফেলেছে? এখানে মাইনাস করে দাও, মাইনাস করলে 100 আছে, 15 সমান 9। তাহলে এরা কিন্তু এখানে 9 নাম্বার বেশি করে ফেলেছে, তাই না। তাহলে আমরা এই 9 নাম্বারটা তো কমাতে হবে। এখন বিষয় হচ্ছে দেখো এই 9
নাম্বার কতজন বা কতগুলো ব্যাগের থেকে কমবে, বা এই যে 9টা তাই তো ওজন 9 কেজি, 9 কেজি কত ব্যাগের ওজন হিসেবে ওরা বেশি করেছে। এখন দেখো আমি তো এখানে মোট করিনি, এখানে টোটাল গড় হচ্ছে তাদের 55 কেজি, 55 ধরেই অঙ্কটা করব। তাহলে ওরা কিন্তু এই 9 কেজি বেশি নিয়ে ফেলেছে, তাই না? কতগুলো ব্যাগের গড় ওজন? 25টা ব্যাগের জন্য। তাহলে আমি একটা কাজ করি, এই 9কে 25 দিয়ে ডিভাইডেড করি, তাহলে আমরা দেখব এক একটা ব্যাগের ওজন কত বেশি নিয়ে ফেলেছে, তাই তো? তাহলে 25 দিয়ে আমরা যদি 9, তাহলে এক কাজ করো, পয়েন্ট দাও, পয়েন্ট দিলে একটা শূন্য হবে, তাই তো? 3 25-এ 75 হবে, তাহলে 15 থাকছে, 150 হবে, 25 5 5 25-এ 125, 6 25-এ 150। তাহলে ওরা কিন্তু 0.36 বেশি করে ফেলেছে। তাহলে আমার আগের গড় কত ছিল? 55, তাহলে এখন তো আর গড় 55 হবে না, কারণ তারা 10 কেজি ভুল করে ফেলেছিল, সরি 9 কেজি ভুল করে ফেলেছিল। 9 কেজি বলতে কি, এক একটা ব্যাগের জন্য 0.36 গ্রাম আমরা বলতে পারি, তাই তো? তাহলে এখান থেকে তুমি এক কাজ করো যে 0.36 এখানে অ্যাকচুয়ালি এত গ্রাম, তাই তো? আমরা দরকার নেই, তো এখানে এক কাজ করো, তুমি 55 থেকে মাইনাস করে দাও, এখানে দুটো শূন্য দাও, মাইনাস করে দেবো আমরা কত? 36 মাইনাস করবো, কারণ এই ওয়েটটা কিন্তু এখন কমে যাবে, আমরা ভুল করে বেশি নিয়ে নিয়েছিলাম। এটা মাইনাস করো, 6 আছে 10-এর সমান, 4 হলে হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে 10-এর সমান, 4 আছে 10-এর সমান, 6 হলে হাতে আছে 1, তাহলে কত হবে? 54.64। দেখো মেন বিষয় কি জানো তো, তোমাকে অঙ্কগুলো বুঝতে হবে, তাহলে তুমি টাইমটাকে সেভ করতে পারবে। আমাদের অনেকেরই কি প্রবলেম, আমি কোশ্চেন করতে পারি কিন্তু এতটা সময় নিয়ে নেই যে কোশ্চেনের শেষ অবধি কখনোই আমি দেখতে পারি না যে কি কি কোশ্চেন ছিল, যেটা আমাকে বাড়ি এসে দেখতে হয়, তাই না? পরের কোশ্চেন, একটি খামারে ছাগল এবং ময়ূর রয়েছে, ওকে। যদি মাথার সংখ্যা 60 হয় এবং পায়ের সংখ্যা 170 হয়, তাহলে ছাগলের সংখ্যা কত? দেখো এই কোশ্চেনটা যখন আমি দেখে উত্তর বলতে পারবো, তাহলে কেন আমি পেন আর খাতা ইউজ করব? এক্স ধরে করার দরকার নেই, তোমরা অনেকেই আছো যারা অ্যালিগেশন মেথডে করো, তো তাদের জন্য দেখে উত্তর কিভাবে বলতে হয় সেটা শিখে নাও। দেখো এখানে কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে টোটাল মাথা রয়েছে 60খানা, তো কি কি রয়েছে? ছাগল আর হচ্ছে ময়ূর। আমি একটু বোঝানোর জন্য একটু জাস্ট পেন টাচ করি। ছাগলের কতগুলো করে পা থাকে? দেখো যদি পায়ের সংখ্যা তো 170, এই হচ্ছে ময়ূর, এই হচ্ছে ছাগল, আর কিছু লিখবো না। দেখো আমরা সবাই জানি ময়ূরের 2টো করে পা থাকে, আর ছাগলের কতগুলো করে পা থাকে? 4টে। আমি এইভাবে লিখবো যে 2 + 2। এবার দেখো কিভাবে তুমি মুখে মুখে করবে, তাহলে প্রত্যেকের কিন্তু 2টো করে পা কমন, তাহলে টোটাল যদি ওরা 60 জন হয়, 60 জনের 2টো করে পা কত হচ্ছে? 60 দুগুণি 120, তাহলে 120টা যদি পা হয় দুজনের, তাহলে এখানে টোটাল তো ছিল 170টা, তাহলে বাকি আছে কত? 170-এর থেকে 120 বাদ দাও, বাকি থাকছে 50টা। তাহলে এই 50টা পা কার হবে? ছাগলের হবে। কেন? ছাগলের তো আমি 2টো করে পা হিসেব করেছি, বাকি 2টো তো হিসেব করিনি, তাহলে 50টা পা রয়েছে, 2টো করে তোমার যদি করতে হয়, তাহলে কতগুলো ছাগলের প্রয়োজন? 25টা ছাগলের প্রয়োজন। এই যে আমার উত্তর হয়ে গেল 25। দেখো আমি জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ আমরা দেখে উত্তর করতে পারি, এর জন্য আমি লিখলাম না। এবার আমি তোমাদের একটু লিখে দেখাবো। ময়ূরের 2টো করে পা থাকে, ছাগলের তো 4টে, তো আমরা 2 + 2 লিখলাম। এবার দেখো টোটাল পা দেওয়া আছে 170টি, ভালো করে বোঝো। এই যে টোটাল ওরা তো 60 জন, তাই না? এই প্রত্যেকের যদি 2টো করে পা থাকে, এটা তো শিওর। ময়ূরের 2টো আছে, ছাগলের 4টে, আমি 2টো করে এখন হিসেব করি, তাহলে 2টো করে যদি হয়, টোটাল 60টে মাথা, মানে 60 জন। 60 জনের 120টা মাথা কিন্তু, সরি, পা হয়ে গেল। বাকি এখনও রয়েছে এই যে 50টা পা, 50টি। এই 50টি কার হবে? ছাগলের। কেন? ছাগলের তো 2টো করে পা হিসেব করেছি, এখনও তো 2টো করে পা বাকি আছে, তাহলে 50টি পা প্রত্যেকের যদি 2টি করে হয়, তাহলে কতগুলো ছাগলের প্রয়োজন? 25টি ছাগলের প্রয়োজন। এখানে ছাগলের সংখ্যা চেয়েছে অপশান ডি। তাহলে আমি কি বললাম? তোমরা করতে সবাই পারো, কিন্তু এই যে তোমার আর আমার মধ্যে ডিফারেন্স কি, এটাই কিন্তু শিখতে হবে। এখানেই কম্পিটিশান, এটাই বাকিদের থেকে তুমি এগিয়ে যাবে, তাই না? ভাই আমি এখানে যে সময়টাকে সেভ করলাম, এই সময়টা পরবর্তী কোনো একটা কোশ্চেন, যেটা অনেকটা বড় কোশ্চেন, হয়তো আমি পারছি না, তাই না, সেখানে আমি অনেকটা ভাবতে পারবো, অনেকটা সময় আমার কাছে থাকবে। তো মেন টার্গেট হচ্ছে তোমার টাইম সেভিং। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট সরল সুদে 1 বছরের জন্য কিছু টাকা ধার নিয়েছিল। ওকে, 1 বছরের জন্য টাকা ধার নিয়েছে, ঠিক আছে, কিন্তু সুদের হার 2% বেড়ে যাওয়ায় টাকার পরিমাণ 120 টাকা হয়ে যায়,
তাই তো? তাহলে এই যে তার 120 টাকা হয়েছে, কেন হয়েছে? সুদের হার বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে সুদের হার? 2%। তাহলে এখানে চেয়েছে মূলধন নির্ণয় করো, অর্থাৎ আসল। মনে রাখবে, আমি সিম্পল ইন্টারেস্টের যখন তোমাদেরকে কোশ্চেন করাবো, সিম্পল ইন্টারেস্টের কোনো কোশ্চেন আমি কিন্তু সূত্র ধরে করাবো না, অর্থাৎ তোমরা যে সূত্র এতদিন ধরে করে আসতে কি PTR/100, তাই না, SI ইকুয়াল টু, আমি কিন্তু এই সূত্র ইউজ করব না, আমি সমস্ত কোশ্চেন এই 100 ধরে করব এবং দেখে দেখে উত্তর বলা শেখাবো। ঠিক আছে? তাহলে দেখো, এই যে 2% বেড়ে গেছে, যার কারণেই তো আমার 120 টাকা হয়েছে, 2%-এর জন্য বেড়ে গেছে। যদি না বাড়তো তাহলে তো 120 টাকা হতো না। তাহলে এই 2%-এর জন্য যদি 120 টাকা বাড়ে, 1%-এর জন্য কত হবে? 1%-এর জন্য তখন 60 টাকা বাড়বে। কিন্তু কোশ্চেনে চেয়েছে মূলধন আসল। আসল অল টাইম সরল সুদের যে কোনো অঙ্ক করো, কম্পাউন্ড ইন্টারেস্ট, যৌগিক সুদের যখনই কোনো অঙ্ক করবে 100 ধরে করবে, প্রিন্সিপাল বা আসল। তাহলে এই 100%টা কত আমরা বের করব? 100%টা আসবে 6000। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন। ABC যথাক্রমে 4, 5 এবং 6 ঘন্টায় একটি কাজ শেষ করতে পারে। এবার কি বলছে, যদি তারা সবাই একত্রে কাজ করে এবং মজুরি হিসেবে 777 টাকা পায়, তাহলে এর ভাগ নির্ণয় করো। দেখো, আমরা এখানে ডাইরেক্ট এইভাবে করতে পারি না যে 4, 5, 6 ঘন্টা, কারণ আমরা জানি কখনোই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে টাকা পয়সার যে দেওয়া হয় সেটা কিন্তু দিন হিসাবে দেওয়া হয় না। তাহলে কি হিসাবে দেওয়া হয়? তাদের কাজ করার ক্ষমতা, অর্থাৎ এফিসিয়েন্সি হিসেবে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউশন হবে, দিন হিসেবে হবে না। কেমন? তাহলে দেখো, এখানে A/B/C, এরা এখানে দিনের অনুপাত বলে দিয়েছে। দিন দিন কত বলেছে? 4 বললো 5, আর এর হচ্ছে 6 দিনে করতে পারি। আমরা এখানে বের করব কার্যক্ষমতা। কার্যক্ষমতা কি করে বের করতে হয়? দিনকে যদি আমি উল্টে দেই তাহলে কার্যক্ষমতা পাওয়া যায়, তাই তো? এই যে আমি উল্টে দিলাম, এই হলো আমার কার্যক্ষমতা। কিন্তু এবার তোমাকে অনুপাত বের করতে হবে। অনুপাত তুমি কিভাবে বের করবে দেখে নাও। সব থেকে বেস্ট নিয়ম হচ্ছে এদের এলসিএম করো। এদের এলসিএম করলে কত হবে? 4 5 20, 60 হবে, তাই তো? 60। তাহলে এক কাজ করো, এর সাথে 15 গুণ করো, 60 হবে। এর সাথে 5 12, এর সাথে 10। তাহলে দেখো প্রত্যেকটাই নিচে আমার হর সেম হয়ে গেল। উপরে তাহলে কত গুণ করব? এখানে 15 করেছি, তাহলে এখানে 15 করে দাও গুণ। এখানে 12 আছে, এখানে 12 করে দাও। এখানে 10 আছে, 10। তাহলে আমরা বলতে পারি এদের রেশিওটা এলো 15:12:10। এই অনুপাতে তাদেরকে টাকা ডিভাইডেড করতে হবে। তাহলে আমরা দেখে নেই যে টোটাল মোট অনুপাত কত। মোট কত হবে? 15, 17, 27, 37, তাই তো? এই যে টোটাল হচ্ছে 37 অনুপাত। আচ্ছা, এই 37 অনুপাত ইকুয়াল টু কোশ্চেনে কত বলে দিয়েছে? 777। তাহলে 37 অনুপাত যদি 777 হয়, এবার আমরা এখান থেকে বের করব এ কত পায়, তাই তো? এ কত পায় দেখো। তাহলে 1 অনুপাত কত আগে আমরা বের করব? 37 যদি হয় 777, তাহলে 1 অনুপাত, অর্থাৎ 37 দিয়ে ভাগ করো, 37 2 1, 21 হবে। ওরা কি চেয়েছে? এ কত পাবে। তাহলে এ কত অনুপাত আছে? এ হচ্ছে 15 অনুপাত। এই যে এ পাবে কত? 15 অনুপাত। 15 অনুপাত অর্থাৎ কি করে হবে? এর সাথে 15 গুণ করে দাও। এই যে 21 × 15, 21-এর সাথে যদি তুমি 15 গুণ করো কত হবে? 21 × 15 করলে আমরা পাবো 21 তো 315। তাহলে এখান থেকে উত্তর হবে অপশন নাম্বার বি। চলো পরের কোশ্চেন। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, যখন সংখ্যাগুলির থেকে 3 বিয়োগ করা হবে অনুপাতটি হবে 2:3। তো দেখো, এখানে যে অনুপাত দেওয়া আছে কত? 3:4 দেওয়া আছে। যদি এই সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় তখন অনুপাতটা হয়ে যাবে কত? 2:3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে যে বিয়োগ করেছে তার ফলে দেখো তো কত ইউনিট কমেছে? 1 ইউনিট কমেছে, তাই না? যে 1 ইউনিট কমে গেছে। তাহলে আমি বলতে পারি এই 1 ইউনিটের জন্যই তো 3 মাইনাস করেছে না? তাহলে এখানে আসলে দেখলাম মাইনাস করেতে 1 ইউনিট এলো। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 3 হয়, ওরা চেয়েছে সংখ্যাগুলির সমষ্টি। সংখ্যাটি কি? একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তো আমি 4 আর 3x ধরছি না, 4 আর 3। তাহলে টোটাল কত? সংখ্যাগুলির যোগফল চেয়েছে। সংখ্যাগুলি হচ্ছে 4 আর 3 7। তাহলে 7 ইকুয়াল টু কত আমরা বের করব? 1 ইকুয়াল টু 3 হলে 7 ইকুয়াল টু হবে 21। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো কি হয়, অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো যে কিভাবে করতে হবে। দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা 61 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। তো আমি মৌলিক সংখ্যা কাকে বলে একটু ডেফিনেশনটা বলে দিই। যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আমাকে দেখতে হবে যে 61-র পর থেকে কি কি মৌলিক সংখ্যা আছে। কেমন?
তো চলো আমরা শুরু করি 61 থেকে। এখানে 61 থেকে মৌলিক সংখ্যাগুলো দেখো। সবার প্রথমে 61 একটা মৌলিক সংখ্যা, তাই তো? আমরা এখানটা লিখবো, আগে এখানে কাউন্ট করতে হবে, নাহলে তুমি এখানে বের করতে পারবে না যে মৌলিক সংখ্যা কি কি আছে। এক এক করে আমাকে কাউন্ট করতে হবে। তো সবার প্রথমে এখানে যে মৌলিক সংখ্যা আসবে সেটা হচ্ছে 61। 61 একটা মৌলিক সংখ্যা, কারণ 61কে কিন্তু আমরা এক এবং ওই সংখ্যা অর্থাৎ 61 দ্বারাই ভাগ করতে পারবো, তাই তো? তাহলে মৌলিক সংখ্যার ডেফিনেশন কি আর একটু সহজভাবে বলে দিই। দেখবে কমপক্ষে দুইটি উৎপাদক থাকবে, কি একটা উৎপাদক থাকবে এক, আর একটা হবে ওই সংখ্যার নিজে, ওই সংখ্যাই। এটাই হচ্ছে মৌলিক সংখ্যা ডেফিনেশন, কেমন? প্রাইম নাম্বার। তাহলে 61কে কিন্তু এক আর 61 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 62 হবে না, 63, 64, 65, 66, 67, 67 হবে, 71 হবে। দেখো আমি এবার এখানে লিখছি 73 হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কিন্তু এক আর এই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না। 83 হবে, 89 হবে, আর হচ্ছে 97। তাহলে 61 থেকে 97 অবধি কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8। আমরা উত্তর করব 8টি। এবার এই প্রসঙ্গে আরও কিছু জিনিস একটু দিয়ে রাখি। 1 থেকে 50 অবধি মৌলিক সংখ্যা আছে 15টি, 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যা আছে 25টি, 1 থেকে 150 অবধি রয়েছে 35টি, 1 থেকে 200 অবধি মৌলিক সংখ্যা রয়েছে 46টি। তো এগুলো একটু খেয়াল রাখবে। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করুন যা 12, 15, 18 এবং 27 দ্বারা ভাগ করলে যথাক্রমে 10, 13, 16, 25 অবশিষ্ট থাকবে। তো এই কোশ্চেনগুলো তোমরা এতদিন যেভাবে করেছো ভুলে যাও, আমি কিভাবে দেখে উত্তর করতে হয় অর্থাৎ সেটাই এখানে শেখাবো। লসাগু গসাগু সমস্ত কোশ্চেন দেখে উত্তর করা যায়। তার মানে বিষয়টা কি বলেছে, 12 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করি 10 অবশিষ্ট থাকবে। তা 12 দিয়ে কাকে ভাগ করব? এই অপশানের মধ্যে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে হবে। একটা কাজ করো, তুমি 10 অবশিষ্ট থাকবে বললো, চলো 10 মাইনাস করে দিই। কেন মাইনাস করবো বলো তো? তাহলে কিন্তু আর কোনো রকম অবশিষ্ট থাকবে না, সম্পূর্ণরূপে 12 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কত হবে? 530। এটা কত হবে? 528, 532, 542। তাহলে এবার যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাটা নিশ্চয়ই 12 দ্বারা ডিভিজিবল হতে হবে। আমরা দেখব কোনটা 12 দ্বারা ডিভিজিবল। 12 দ্বারা তো ভাগের নিয়ম বা নামটা তুমি জানো না, কিন্তু এটা তো জানো যে সংখ্যাকে 3 ও 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে চেক করব 3 দ্বারা কাকে ভাগ করা যায়। 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তো 3 দ্বারা ভাগের নিয়ম জানো, সমস্ত ডিজিটের যোগফল। 5 আর 3 8, ভাগ যায় না। আচ্ছা দেখো, 5 আর 2 7 আর 8 15, ইয়েস এটা কিন্তু ভাগ যায়। এরপরে আছে দেখো 5 3 8 আর 2 10, না এটা ভাগ যায় না 3 দ্বারা। এটা দেখো 5 4 9 আর 2 11, না ভাগ যায় না। তাহলে একমাত্র কিন্তু আমরা পেলাম অপশান নাম্বার বি, এই সংখ্যাটা। এবার তোমার কাছে মনে হতে পারে যে স্যার কেন আপনি 12 দিয়ে করলেন, কেন বাকিগুলো দিয়ে করলেন না? ভাই তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি বলেছে, যদি তুমি 15 ধরে করো যে তখন অবশিষ্ট কত? 13। তুমি প্রত্যেকটা সংখ্যা থেকে 13 আগে মাইনাস করবে, মাইনাস করে তারপরে 15 দ্বারা ভাগ করবে। 15 দ্বারা ভাগের নিয়ম কি? যে সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ করা যায়। ওকে, পরের কোশ্চেন। বাবুল যখন তার জুতোর বিক্রয় মূল্য 360 টাকা থেকে কমিয়ে 345 টাকা করে, তার ক্ষতি হয় 4% বৃদ্ধি পায়, তার ক্ষতি 4% বৃদ্ধি পায়, তবে জুতোর ক্রয় মূল্য নির্ণয় করুন। খুব সুন্দর কোশ্চেন। দেখো, তার ক্ষতি 4% বৃদ্ধি পায়। আগে কত ক্ষতি হয়েছে আমি জানি না, কিন্তু এখন 4% বৃদ্ধি পেয়েছে। কেন? সে যখন 360 টাকার পরিবর্তে যখন 345 টাকায় বিক্রি করে, তাই তো? তাহলে এর জন্যই তার 4% ক্ষতি হয়। তবে ওরা চেয়েছে জুতার ক্রয় মূল্য কত, তো আমরা ক্রয় মূল্য 100 ধরে করব। এবার এখানে বিষয়টা দেখো, এই যে তার ক্ষতি 4% বৃদ্ধি হয়েছে, এই 4%-এর জন্য কত টাকা এখানে হলো? দেখো 4%-এর জন্য তোমরা এটা মাইনাস করো, কত টাকা বাড়লো? 360 থেকে যদি আমি 345 মাইনাস করি কত টাকা আসবে? 360 থেকে 45 করলে 15 আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই 4%-এর জন্য হচ্ছে কত টাকা? এই আমার 15 টাকা। এবার আমরা এখানে বের করব যে 100% ইকুয়াল টু কত, কারণ ক্রয় মূল্য 100% ধরে করতে হয়। একটা জিনিস লক্ষ্য করো কিভাবে করবে, এই 4-এর কত গুণ? এটা 4-এর 25 গুণ না, তাহলে এই যে 15 এর 25 গুণ তোমাকে করতে হবে। তাহলে 15 ইন্টু 25 করলে 375 হয়, কেমন? তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার বি। এবার তোমার মনে কোশ্চেন দিয়ে স্যার
15 ইন্টু 25 করে 375 একবারে কিভাবে করলেন সিস্টেম দেখো, এই হচ্ছে 15, এই হচ্ছে 25। দেখো এই যে, আচ্ছা আমরা পাশাপাশি লিখি 25 ইন্টু 15, 5 5 25, 5 যখনই থাকবে শেষে চোখ বন্ধ করে 75 লিখবে। আর বড় যে সংখ্যাটা, বাকি যে সংখ্যা থাকছে তার মধ্যে বড় সংখ্যা কত, 2, 2 এর স্কোয়ার কত 4, তার থেকে 1 মাইনাস 3। তো এগুলো যাই হোক অনেক শর্টকাট রয়েছে, আমরা পরে শিখবো এক এক করে, এ নিয়ে কোনো চাপ নিতে হবে না, আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন করবো সব শিখিয়ে দেবো। পরের কোশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা একটু বুঝতে হবে, কোশ্চেনটা এখানে একটু মিস্টেক আছে। 25 টু দি পাওয়ার 25, একে যখন আমরা 26 দ্বারা ভাগ করব কত অবশিষ্ট থাকবে ওরা চেয়েছে। দেখো এই ভাগ বা ডিভিজিবিলিটির একটা নিয়ম আছে, আমি 26 দিয়ে যখন 25কে ভাগ করব তখন কিন্তু মাইনাস হবে, কত -1 হবে, -1 25 তার পাওয়ার। তাহলে -1, তাই না, -1-এর পাওয়ার যদি এই যে এই পাওয়ার যদি জোড় থাকে তাহলে অলওয়েজ +1 হয়, আর যদি -1-এর পাওয়ার বিজোড় হয় অলওয়েজ -1 হয়। তাহলে এখানে আমার আনসারটা তোমার মনে হচ্ছে যে -1 হবে, তাই তো? না, মাইনাস রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না, রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। তাহলে যদি নেগেটিভ চলে আসে তখন কি করতে হয়? তাহলে এই নেগেটিভ যদি কখনো চলে আসে তোমাকে করতে হবে কি, যেই সংখ্যা দ্বারা ভাগ করছো, তুমি এখানে কি দ্বারা ভাগ করছো, 26 দ্বারা ভাগ করছো, তখন ওই 26 থেকে তোমাকে মাইনাস করতে হবে, যেটা রিমাইন্ডার নেগেটিভ আসবে। তাহলে 1 মাইনাস করলে কত হচ্ছে 25, তাহলে এখানে আমার আনসারটা কি হবে 25। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার বিষয় হচ্ছে দেখো, এই যে প্র্যাকটিস সেট করছি, প্র্যাকটিস সেটে ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন আমরা পাবো। এবার বিষয় হচ্ছে অনেক কোশ্চেন তোমার জানা, অনেক কোশ্চেন তোমার অজানা। যেগুলো অজানা তখনই সেই ধরো এই যে তোমরা কিভাবে বিভাজ্যতা বা রিমাইন্ডার বা ভাগশেষ নির্ণয় করতে হয়, তুমি যদি না জানো তাহলে কিভাবে করবে? এর জন্য তো নিয়মগুলো আগে শিখতে হবে, তাই না? আমরা অনেকেই আছি যে মিক্স ভাবে প্র্যাকটিস করি, তাই না? আগে চ্যাপ্টার ওয়াইজ শিখতে হবে, তারপরে আমাকে মিক্স প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমি একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডাব্লিউ হিসেবে রাখছি। ধরো 7 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 7, একে আমরা ডিভাইডেড করব 8 দ্বারা, তাহলে অবশিষ্ট কত হবে তোমরা এটা বের করবে। আমি দেখতে চাই যে তোমরা কতজন এটাকে সঠিক করতে পারছো। আচ্ছা, এটা 8 দ্বারা ভাগ করলে -1, -1-এর, ওকে ফাইন, ঠিক আছে, আমি অপশান রাখছি 0, ঠিক আছে, 1, আচ্ছা 8, আর হচ্ছে তোমার 7, এই 4টে অপশান দিলাম। এর মধ্যে কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ক্লাসটি কেমন লাগছে প্লিজ তোমরা প্রত্যেকে একটু ফিডব্যাক দেবে, তাহলে আমি চেষ্টা করবো রেগুলার এইভাবে তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করার। তো নেক্সট দেখো, আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, যে টেলিগ্রাম গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি এবং যুক্ত হয়ে যাও সিআরপি একাডেমির টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপে। এখানে তোমরা কী কী সুবিধাগুলো পাবে এই চ্যানেলের মাধ্যমে, দেখো সমস্ত কিছু এখানে ইনক্লুড করা আছে। তোমরা সকাল 6টায় মর্নিং মোটিভেশান, দুপুর 3টায় জিকে পিডিএফগুলো পাবে, প্রতিদিন সন্ধ্যে 6টার সময় মক টেস্ট পাবে, রাত্রি 9টায় গণিত ও রিজনিংয়ের মক টেস্ট পাবে, এবং রবিবার সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের জন্য আসবো। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ তোমরা প্রত্যেককে রিকোয়েস্ট করে বলছি একটু জানিও। চলো।